ঠিক আছে, তাহলে কি আমরা আগের ভিডিও কি দেখলাম? আগের ভিডিও দেখলাম 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করো। আবার কি দেখলাম? 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। আমরা আগের ভিডিওতে কিন্তু শিখেছি, তাই না? ঠিক এই অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করা অঙ্কগুলো করার আগে আমরা কি শিখেছি? কোষে দেখা অঙ্ক। কোষে দেখা অঙ্ক মানে কি? একটা হিসাব বলে দেওয়া আছে বা আমরা একটা হিসাব জানি, সেটাকে কোষে দেখাচ্ছি। একটা তোমাকে বলা হচ্ছে যে এক সপ্তাহে কত দিন, তাহলে এক সপ্তাহ মানে কি? আমরা 7 দিন জানি। এক ডজনে যদি বলা হয় 4 ডজনে কয়টি, তাহলে আমরা 1 ডজনে জানি। তাহলে আমরা এইভাবে কিন্তু আগের ভিডিওতে কোষে দেখা অঙ্কগুলো করেছি। এটা ভালো করে প্র্যাকটিস করবে কোষে দেখা অঙ্কগুলো কিন্তু। আচ্ছা, এবারে আমরা ওই অঙ্কগুলোই এভাবে করব। গুণ অঙ্কগুলো বোঝার জন্য লেখা অঙ্ক করার সময় গুণ অঙ্ক কোনগুলো গুণ অঙ্ক কিভাবে বুঝবো সেটা কিন্তু আমাদের অতি সহজেই বোঝা যায়। মনে রাখতে হবে যে একটা সংখ্যা ধরে নাও তোমাকে বলে দিচ্ছে প্রতিদিন, ঠিক আছে? তোমাকে প্রশ্ন করেছে প্রতিদিন, তোমাকে প্রশ্ন নয়, তোমাকে বলছে প্রতিদিন, তোমাকে বলছে দৈনিক, ঠিক আছে? বলছে প্রতিদিন, দৈনিক, আর কি আছে? মাসে, এই যে কথাগুলো বলে প্রতিদিন মানে হচ্ছে এক এক দিন। প্রতিদিন মানে কি? এক এক দিন, এক একটা দিন মানে প্রত্যেকটা দিন, এক একটা দিন মানে আজকে কালকে পরশু এইভাবে চলতে রানিং থাকছে। দৈনিক ঠিক সেম, প্রতিটা দিন। দৈনিক মানে এক একটা দিন, আজকে দিন কালকে পরশু ঠিক এক একটা দিনকে বোঝানো হচ্ছে। দৈনিক মানে এক একটা দিনকে বোঝানো হচ্ছে। মাসে মানে প্রতিটা মাস, এক একটা মাসকে বোঝানো হচ্ছে। সেম, সব মানে কিন্তু একই, এক এক দিন। দৈনিক মানে এক একটা মাস, হ্যাঁ। আচ্ছা, মাসে মানে এক একটা মাসের কথা বলা হচ্ছে। এবার তোমাকে যদি কেউ বলে তুমি প্রতিদিন 5টি অঙ্ক করো, প্রতিদিন 5টি, প্রতিদিন এখানে বলেছি প্রতিদিন 5টি অঙ্ক করো। তার মানে কি? প্রতিদিন করে বলেছি এক একটা দিন, তাহলে তার মানে কি দাঁড়ালো? একদিনে কটা অঙ্ক? 5টি। প্রতিদিন 5টি করে, প্রতিদিন 5টি অঙ্ক করো, তাহলে তোমাকে তার মানে বলছে একদিনে কটি অঙ্ক করি? প্রতিদিন 5টি অঙ্ক মানে একদিনে 8টি অঙ্ক, একদিনে 5টি অঙ্ক। এবার তোমাকে বলছে তুমি 9 দিনে কটি অঙ্ক করবে, তাহলে কি হলো? দিন সংখ্যাটা বেড়ে গেল। একদিনে তুমি 5টা করছিলে, 9 দিনে কটি করবে? তাহলে দিন সংখ্যাটা বেশি হয়ে গেছে। তাহলে 9 দিন মানে 9 দিনে কটি অঙ্ক করবে? আরো বেশি। তাহলে 9 গুণিত 5, কারণ 9 5 45 গুণ করবে, তাহলে 45টি অঙ্ক, তাই না? তাহলে কি হলো? আমি এটা যদি আমি এই জিনিসটা বুঝি, তোমাকে অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে বলে দেবে যে প্রতিদিন তুমি 5টি অঙ্ক করেছো, প্রতিদিন তুমি 5 কিলোমিটার করে হাঁটছো, তোমার বাবা প্রতিদিন 5 কেজি করে আপেল নিয়ে আসে, ফল নিয়ে আসে। প্রতিদিন যদি 5 কেজি করে ফল নিয়ে আসে, তাহলে 10 দিনে কত কেজি ফল আসবে? বুঝতে পারছো? ঠিক এরকম দৈনিক কথাটা আমরা বললাম কি? এক একটা দিন। দৈনিক যদি তুমি 20 টাকা করে পাও, তাহলে 5 দিন তুমি দৈনিক 20 টাকা করে পাও, তাহলে 5 দিনে তুমি মোট কত টাকা পাবে? 5 দিনে তুমি মোট কত টাকা? তুমি দেখলে মোট যোগ করবে। মোট মানে যোগ নয়, বলেছি না? যোগের সংক্ষিপ্ত নিয়ম কি? গুণ। একই সংখ্যা বারবার যদি বেড়ে যায় সেটাকে আমরা কি করি? গুণ করি। সেগুলো মাথায় রাখতে হবে কিন্তু। মাসে মানে ঠিক এরকম একই রকম। তোমাকে কি বলতো? একদিনে দৈনিক মানে একদিনে ক টাকা পাও? তোমাকে তুমি একদিনে 4 টাকা পাও। এই সংখ্যার পাশে এককগুলো অবশ্যই লিখবে, মানে এই সংখ্যার পাশে এককগুলো খুব মূল্যবান, জানো তো? একদিনে 4 এটা লিখলে না, ভুল। একদিনে 4 টাকা, তার 9 দিনে ক টাকা?
তাহলে 9 গণিত 4 সমান হচ্ছে 36 টাকা। তাহলে বুঝতে পারছো অঙ্ক? ঠিক এইরকম প্রতিটা অঙ্ক অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করবে। এবার ভাষাগুলো কিভাবে দেবো সেইটা এবার শেখো। দেখো বলেছে 2 এর দাগে কয় অঙ্কটা হচ্ছে একটি মুরগি 1 মাসে ডিম পাড়ে 28টি, তাহলে ওই মুরগিটি 24 মাসে কতগুলি ডিম পারবে? তাহলে মুরগিটি ডিম পাড়ে 1 মাসে, তাহলে তোমার উত্তর কি বার করতে বলেছে? প্রথমে দেখো উত্তর কি বার করতে বলেছে, কতগুলি ডিম পারবে। তাহলে আমাকে কি বের করতে হবে এখানে? ডিম, ডিম সংখ্যা। এখানে দেখো কি কতগুলি ডিম পারবে, তাহলে তুমি লিখে নেবে ডিমের সংখ্যা। আমি কি বের করছি সেইটা উপরে লিখে নাও, হয়েছে? আমি লিখে নিলাম যে একটা হাইফেন দিলাম, মানে আমি ডিমের সংখ্যা বের করব। কিভাবে বের করব? এবার আমি অঙ্কটা পড়ে ঠিক করব। তাহলে একটি মুরগি 1 মাসে ডিম পাড়ে 28টি, ঠিক আছে? তাহলে আমি লিখবো এক হিসেবে, ধরো আমি এক হিসেবেটা পেয়ে গেছি। তাহলে একটি মুরগি একটি মুরগি, তাই না? একটি মুরগি কটা বলছে? মুরগি একটি মুরগি ক মাসে ডিম পাড়ে? বলছে 1 মাসে ডিম পাড়ে 28টি। এখানে কমা, এখানে একটা মুরগি এখানে লিখে দাও। এখানে অনেকটা বড় হয়ে এখান থেকে লিখো একটি মুরগি, এখান থেকে লিখো এখানে এখানে এ পর টয়েছে লিখে দাও, তাহলে তোমার সুবিধা হবে। একটি মুরগির কথা বলা হচ্ছে। তাহলে 1 মাসে ডিম পাড়ে কটি বলেছে? 28টি। হয়েছে? তাহলে একটি মুরগি, দুবার টি লেখা গেছে, একটি মুরগি হাইফেন করে তোমরা আন্ডারলাইন করে দিতে পারো। এটা একটি মুরগি কথা বলেছে, একটি মুরগি 1 মাসে ডিম পাড়ে 28টি, তাহলে ওই মুরগিটি 24 মাসে, তাহলে 24 মাস মানে আরো বেশি, গুণ করে দাও 28 ইন্টু 24, ইন্টু মানে গণিত 24 কি টি, টিটা বোঝানো যাবে তো কমা দিলি টিটা বোঝানো হবে। এবারে এখানে সমান দেবে, দিয়ে এই দুটো গুণ করে এখানে লিখবে। তোমরা কি করবে? গুণটা রাগ করবে কিন্তু অন্য জায়গায় না, ঠিক এখানেই করতে হবে। গুণটা তোমাদের এই বাঁ দিকে করে এখানে গুণটা করে কিন্তু তোমাদের দেখাতে হবে। এই গুণটা কিন্তু আমরা দেখবো তুমি এখানে কিভাবে গুণটা করেছো, এবং গুণটা করার পর গুণফলটা এখানে বসাবে। এখানে যখন গুণ করবে তখন এই 28 সঙ্গে 24 গুণ করছো, তখন কিন্তু এর পাশে এই 28টি, হ্যাঁ 24টি এগুলো লেখার দরকার। তুমি শুধু জাস্ট এই দুটো সংখ্যার গুণ করে আমাকে দেখাচ্ছ, সেই জন্য এগুলো না লিখলে এখানে হবে। তুমি শুধু এখানে গুণ যে সব কিছু ওখানে লিখেছো, সেই জন্য শুধু এখানে গুণটা করে তুমি বুঝিয়ে দেবে। তো 4 8 কত? 32, 4 2 8, হাতে হাতে 3, 4 2 8 আর 3 9 10 11। তারপরে এখানে করো গণিত 2 8 গণিত ক্রস 2 8 16 6, ঠিক আছে? 2 8 16 6, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5। এটাকে কেটে দেবো, যখনই আমার হয়ে যাবে তখনই কিন্তু কেটে দেবো। 2 2 6 1 7 5 1 6, 672। তাহলে 672 কি? 672 পরে কি সেটা অবশ্যই লিখতে হবে। 672 পরে টাকা পয়সা না জন না টি, এগুলো অবশ্যই। এই 672 এককটা কি? টি। তাহলে তোমাকে এত টিটা লিখতে হবে। এইবার তুমি এর নিচে দিয়ে উত্তরটা লিখবে। যদি তোমাদের যেহেতু এখানে কোনো জায়গা নেই, তাই না, সেই জন্য আমি এর পাশে উত্তরটা তোমাদের লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে উত্তর তুমি কতগুলি 24 মাসে কতগুলি ডিম পারবে, এবার তুমি লিখে দেবে উত্তর হবে। তাহলে মুরগিটি
মুরগিটি 24 মাসে 672টি ডিম পারবে। লেখা অঙ্ক। তাহলে আমি অঙ্কটা পড়ে প্রথমে দেখে নেবো কি কি করতে হবে, ব্যাস। তারপরে আমি প্রথমে উত্তরটা দেখবো কি বলেছে। উত্তরটা দেখার উত্তরটা যখন আমি দেখবো যে উত্তরটা কি বলেছে, সেখানে আমি উত্তরটা প্রথমে ধরে সেটাকে হেডিং করে নিলাম যে এটা আমাকে বের করতে হবে। এবারে এইটা বের করতে গেলে কি করতে হবে না, কটা আমাকে একের হিসেবে দেখতে হবে, গুণ অঙ্ক। প্রথমেই দেখবো গুণ অঙ্ক যখন করবো আমার একটা হিসেব দেওয়া আছে কিনা, একটা জিনিসের মূল্য বলে দিচ্ছে কিনা, একটা বস্তুর পরিমাণ আমি জানি কিনা, সেটা আগে দেখে নেবো। যদি দেখি একটা বস্তুর পরিমাণ আমি জানি, অনেক বস্তুর পরিমাণ বার করতে চলেছে, তাহলে সেটাকে গুণ করবো, তাই না? একটা বস্তুর পরিমাণ একই সংখ্যা বারবার বাড়ছে, তখন সেটা গুণ করবো। এটা মাথায় রাখতেই হবে। একই রকম অঙ্ক প্রত্যেকটাই। দুইয়ের অঙ্কটাও ঠিক একই রকম, তিনের অঙ্ক ছয়ের অঙ্কটা ঠিক একই রকম, গয়েরটা একই রকম অঙ্ক। মানে দেখো এখানে বলেছে এক ব্যক্তির গয়ের অঙ্ক, দেখো এক ব্যক্তির দৈনিক আয় 75 টাকা, তাহলে ওই ব্যক্তি এক মাসে কত আয় করে। মানে বলেছে একজন ব্যক্তি, মানে এই ব্যক্তিটা ঠিক আছে, এই ব্যক্তিটা 75 টাকা, এই যে 75 টাকা কি বলেছে না দৈনিক আয়। দৈনিক মানে বলেছে কি প্রতিদিন, মানে এক দিনে। এই 75 টাকা সে এক দিনে আয় মানে কি রোজগার, আয় করা, আমি সেটাকে রোজগার করছি। তাহলে একদিনে সে একদিন গেল কত পেল 75 টাকা। এই জিনিসটা যদি আমি প্রথমেই স্ট্রাকচারটা বুঝতে পারি, এই স্ট্রাকচারটা যদি প্রথমেই বুঝতে পারি, তাহলে কিন্তু আমি 6 অঙ্কই করতে পারবো। তাহলে আমি যদি বুঝি এই লোকটা দৈনিক 75 টাকা করে আয় করে, তাহলে ওই ব্যক্তি মাসে কত আয় করে। দেখো ওই বলেছে এই ব্যক্তি 75 টাকা আয় করে, মাসে আয়। মাসে মানে কি, মাসে মানে এক মাস, মাস মানে কি একটা মাসে কত বলা হচ্ছে প্রতি মাস। তাহলে এক মাস আমরা জানি, এক মাস সমান 30 দিন। তাহলে আমার কি হলো, তাহলে 30 দিনে কত আয়, এর সঙ্গে কি করব, এটা গুণ দিয়ে উত্তর। তার মানে কি আমার বলতে এক মাসে 75 টাকা, তাহলে দৈনিক আয় হচ্ছে 75 টাকা। দৈনিক মানে দিনে 75 টাকা বলে মাসে কত হবে। তাহলে মাস তুমি ভাবছো যে যা এখানে তো শুধু দিনে 75 টাকা বলেছে, আর তো কোনো সংখ্যা দেয়নি, তাহলে কি করে গুণ করবো। তাহলে আমরা কষে দেখা অঙ্কটা কি জন্য শিখে নিয়েছি আগে, যে আমরা একটা হিসাবটা জানি বা আমাদের বলা থাকে। তাহলে আমরা এখানে অনেকে দেখো, এবার আমরা যখন একই হিসাবে জানি বা বলা থাকে, কিন্তু এখানে বলেছে এক মাসে মানে হচ্ছে তোমার 30 দিন, এটা আমরা জানি। তাহলে আমরা দ্বিতীয় বা সংখ্যা দেওয়ার দরকার হবে না। এবার তোমার অঙ্কের ভাষাটা কিভাবে দেবে, অঙ্কের ভাষাটা দেবে ওই ব্যক্তির এক মাসে আয় কত আয় করে। তাহলে এখানে লিখে দাও মোট আয়। তুমি কি বার করছো, মোট আয় না লিখে তোমরা লিখো মাসিক আয়, মানে এক মাসের চেয়েছে, তাহলে মোট আয় না লিখে লিখো মাসিক আয়। মানে মাসিক আয় মানে হচ্ছে মাসিক আয়, মাসিক মানে মাসে, ঠিক আছে। তাহলে মাসিক আয় কত, এবার আমি বের করছি মাসিক আয় মানে মাসের আয়টা। তাহলে তুমি কি লিখবে, ওই ব্যক্তির দৈনিক আয় 75 টাকা, তাহলে লিখবে এক দিনে আয় করে ব্যাস। এই লাইনে সাজতে পারলে অঙ্ক হয়ে গেল, একদিনে আয় করে 75 টাকা। এবার তোমাকে যেরকম বলবো, এক মাসে বলেছে, এক বছরে বলতে পারে, 2 বছরে বলতে পারে। তাহলে এক বছরে তাহলে কত দিন বলেছে, এক মাসে,
তাহলে 30 দিন, এক মাস মানে 30 দিন। আমি দেখো লিখে নিচ্ছি, এক মাস সমান 30 দিন। তোমরা ঠিক ওরকম উপরে লিখে নেবে, এক মাস সমান 30 দিন। 75 গণিত 30 টাকা। এই গুণগুলো তোমরা জানো কিভাবে করতে হয়। যখন কোনো আগের দিন শিখিয়েছি যে কোনো সংখ্যার কে 20, 10, 20, 30 দিয়ে গুণ করা কি নিয়ম, তাই না? তোমরা কি করবে, এই সংখ্যাটাকে এই যদি গুণ করবে, শূন্য একটা ডান দিকে বসে যাবে। যারা কোনো ভালো পারছো না তারা এখানে করে নেবে। 75 গণিত 30 যেভাবে শেখালাম এখানে করবে। 0 0 3 5 15 3 7 21 আগে 22 3 5 15 3 5 15 5 3 7 21 আগে 22, ঠিক আছে? এখানে করে নিলে যোগ করো 5 2 2, তাহলে এটা হলো 2 2 5 0 2250 টাকা। এই কথাগুলো কিন্তু অবশ্যই লিখবে। এবার তোমার কি বলেছে, তাহলে ওই ব্যক্তির এক মাসে আয় কত, এবার উত্তর লিখে দাও। ওই ব্যক্তির 5 মাসে আয় কত, 2250 টাকা। প্রতিটি অঙ্ক সোজা, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সোজা। অঙ্ক কিন্তু বারবার করে নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। সবসময় স্যার বা বাবা মা করে দেবে এটা ঠিক নয়, নিজেদেরকে বারবার করতে হবে আর অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। এবার দেখো তোমাদের ঘয়েরটা হয়ে গেল। আচ্ছা, ঘয়ের অঙ্কটা ঠিক ওই রকম। আমার 98 জন ছাত্রকে প্রত্যেকে 12টি করে পেন্সিল, প্রত্যেকে মানে একজন 12টা দিয়েছে, প্রত্যেকে 12টা মানে একজন 12টা, তাহলে 98 ছাত্রজন বেশি হবে। তাহলে এরকম লিখতে হবে। তোমাদের কি লিখতে হবে, যে মোট কতগুলি পেন্সিল লাগবে, তাহলে আমাকে কি বের করতে হবে, পেন্সিলের সংখ্যা, মোট পেন্সিল, তাই না? আমাকে পেন্সিলের সংখ্যা বের করতে হবে। প্রথমে হেডিং করে নিলে পেন্সিলের সংখ্যা, তারপর কি করলে না 98 জন ছাত্রের প্রত্যেকে 12টি করে পেন্সিল। তাহলে একজন ছাত্র কটি পেন্সিল আছে, 12টা করে পেন্সিল দিচ্ছে, তাহলে 98 ছাত্রের মোট কত পেন্সিল লাগবে। তাহলে একজন ছাত্র যদি 12টা পায়, তাহলে 98 ছাত্রের 98 গণিত 12টি গুণফল যেটা হবে সেটাই হলো উত্তর। তাহলে ওই ছাত্রের এতগুলো পেন্সিল প্রয়োজন হয়ে গেল। বলছে একটি দড়ি, ইঙ্গর অঙ্ক দেখো, একটি দড়ি 79 মিটার লম্বা, এইরকম 30টি দড়ির মোট দৈর্ঘ্য কত হবে, একই রকম নিয়ম। এই অঙ্কটা দেখো, চয়েরটা 60 মিনিটে হয় 1 ঘন্টা, একদিনে কত মিনিট হবে। এই অঙ্কটা দেখো, চয়ের অঙ্কটা, চয়ের অঙ্কটা বলেছে 60 মিনিটে 1 ঘন্টা, ঠিক আছে? 60 মিনিটে 1 ঘন্টা, একদিনে কত মিনিট হবে, একদিনে কত মিনিট হবে। অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। 60 মিনিটে 1 ঘন্টা, আমরা তো জানি, আমরা কি জানি, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা কিন্তু আমরা জানি, তাই না? 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা জানি। এবার দেখো 60 মিনিটে 1 ঘন্টা, এইখানে নাম্বার চলাবে না, 60 মিনিটে, তার মানে কি 1 ঘন্টায় 60 মিনিট, তার মানে কি এটা উল্টি দিয়েছে, তোমাকে কথাটা উল্টি দিয়েছে। 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা, তাহলে আমি কি বলেছি, কত মিনিট বের করতে হবে, কি বের করতে হবে, কি বের করতে হবে আমাকে, মিনিট, কি বের করতে হবে, মিনিট সংখ্যা, আমাকে মিনিটের সংখ্যাটা কত মিনিট হতো সেইটা বের করতে হবে। তাহলে আমি কি লিখবো, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে কি হচ্ছে 1 ঘন্টায় কত, 60 মিনিট। আমি এক হিসেব থেকে নেবো, 1 ঘন্টায় 60 মিনিট। এবার যে 1 দিন, তাহলে আমি কি জানি 1 দিন সমান কত,
24 ঘন্টা। তাহলে আমি এখানে 1 ঘন্টা 60 মিনিট, তাহলে এক দিনে বের করতে চলেছে, এক দিনে মানে তাহলে তোমাকে এটা লিখতে হবে, মানে 24 এখানে লিখে নেবে একদিন ব্র্যাকেট দিয়ে দেবে 24 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে একদিন মানে 24 ঘন্টায়, বা এইটাকে লিখে দাও, এইটাকে এরকম ব্র্যাকেট করে দাও, এইটাকে ছেড়ে দাও, ঠিক আছে। তাহলে ঘন্টা তোমার এখন সময় এখন মিল হচ্ছে, তাহলে একদিন মানে 24 ঘন্টায়, 24 ঘন্টায় কত হবে 60 ইনটু 24 মিনিট। এবার এটা গুণ করে দাও, 60 এর সঙ্গে 24 গুণ করো, 4 0 0 4 6 24 এর 4 হাতে 2 2 এখানে এখনই নেমে গেল, 2 0 0 2 6 12 জায়গা নেই, দেখেছো কত অসুবিধা, 0 4 2 দিয়ে যোগ করলে 4 1। আমি বলে দিচ্ছি জায়গা নেই, বুঝতে পারবে না তোমরা, 0 সঙ্গে এটা এখানে কিছু নেই মানে 0 হলো, 4 এর সঙ্গে 0 যোগ করলে 4, 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 আর 1, তাহলে কি কি দাঁড়িয়েছে 1 4 4 0। তাহলে কি উত্তর হলো 1 4 4 0 মিনিট। হয়েছে? তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 24 ঘন্টায় কত মিনিট 1440 মিনিট। এবার তুমি উত্তরটা লিখে দেবে কি একদিনে কত মিনিট হবে, এবার উত্তর লিখবে একদিনে 1440 মিনিট হবে। জায়গা নেই বলে আমি এবার লিখে দিলাম, বুঝা গেল? প্রতিটা অঙ্ক কিন্তু এইভাবে করে বুঝে বুঝে করবে। মুছে দিচ্ছি, এই চ্যাপ্টারে আর সেরকম অঙ্ক আছে, আচ্ছা 6টাও ঠিক একই রকম। বন্যা ত্রাণ মানে হচ্ছে কি বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমরা সাহায্য করি, সেটা বন্যা ত্রাণ। বন্যাতে যাদের বন্যাতে অনেক জনের ক্ষতি হয়, কি হয় বন্যা, এই যে আমাদের কি হলো, আমাদের এই একটা ঝড় গেল, কি নাম সেই ঝড়টায় যে মানুষের এত ক্ষতি হয়ে গেল, আমাদের ঝড়টা কি আমফান যে ঝড়টা হলো, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার জন্য সরকার সাহায্য করছে, এই বন্যা ত্রাণ। হ্যাঁ এটাই বলা হয়। তা এই ঝড় ঠিক আছে, এটা অত ক্ষতি, ঝড়ে তো কি হয়েছে বাড়ি গাছ সব ভেঙে গেল, তারপরে প্রচুর বৃষ্টিপাতের ফলে কি হলো না সব বাড়ি ঘর ভেসে গেল, লোকজনের সব যা ছিল হ্যাঁ সেগুলো সব কি নষ্ট হয়ে গেল। ঠিক আছে, সরকার জন্য বন্যা ত্রাণের জন্য কি করলো, সাহায্য করলো। ত্রাণ মানে হচ্ছে কি তার জন্য কিছু করা। আচ্ছা তোমাদের বলছে এর জন্য কি হচ্ছে না 58 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 18 টাকা দিতে, প্রত্যেকে 18 টাকা করে দিচ্ছে, একজন 18 টাকা করে দিলে 58 জন ছাত্রী কত দেবে গুণ, বুঝা গেল? বর্গীয়টা বলেছে এক ব্যক্তি বাজার থেকে লিচু কিনে এনে 67 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দিলেন, প্রত্যেকে 14টা করে লিচু পেল, ওই ব্যক্তি বাজার থেকে মোট কতগুলি লিচু কিনে এনেছিল? তাহলে আমাকে বের করতে হবে কতগুলো লিচু সে বাজার থেকে এনেছিল, তাই না? তাহলে আমার প্রত্যেকে যদি 14টা করে পায়, একজন যদি 14টা করে পায়, তাহলে 67 জন ছাত্রছাত্রী মধ্যে প্রত্যেকে যদি 14টা হয়, আমার 67 জন ছাত্রছাত্রী, তাহলে একজন যদি 14টা পায়, তাহলে 67 জন কম পাবে না বেশি পাবে? আরো বেশি পাবে। তাহলে 14 গণিত 67 যেটা হবে সেটাই তার উত্তর। শুধু ভাষাটা দিতে হবে, ভাষাটা আমাদের ব্যবহার করতে হবে, পারবে? বলছে ছয়টা একটি ঘোড়ার দাম একটি মহিষের দামের 11 গুণ, একটি মহিষের দাম 889 টাকা হলে একটি ঘোড়ার দাম কত? এই অঙ্কটা এখানে বলি এতটুকু পর্যন্ত আমি করে দিচ্ছি, তোমরা এতটা পর্যন্ত বাড়িতে প্র্যাকটিস করবে এই সপ্তাহটা।
এই ব্যক্তি বাজার একটি ঘোড়ার দাম একটি মহিষের দামে কত গুণ বললাম? 11 গুণ। বলছে অঙ্কটাকে বুঝে নাও। বলছে যে একটা ঘোড়ার দাম একটা মহিষের দামের 11 গুণ। তাহলে ঘোড়ার দাম আর কি বলেছে মহিষের দাম, এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। আমাকে বলেছে ঘোড়ার দামটা মহিষের দামের কোথায় গেল? মহিষের দামের 11 গুণ। তাহলে ঘোড়ার দাম কত? তাহলে আমি লিখতে পারি আমি কি লিখতে পারি? এটা ঘোড়ার দাম আর এটা হচ্ছে মহিষের দাম। হ্যাঁ, আমাকে বের করতে হচ্ছে। তাহলে আমি ঘোড়ার দামটা বলেছি মহিষের দামের 11 গুণ। তাহলে ঘোড়ার দাম কত হচ্ছে? প্রথম একটা অসুবিধা হবে অঙ্কগুলো, ঠিক আছে? এত গুণ এটা একটা অসুবিধা বুঝতে, তারপর 2-3 বার করার পরে তুমি বুঝে যাবে যে এরকম অঙ্কগুলো কিরকম হয়। ঘোড়ার দাম, এই যে ঘোড়ার দামটা মহিষের দামের 11 গুণ। তার মানে ঘোড়ার দাম কত না মহিষের দাম গণিত 11। এবার দেখো আমার ঘোড়ার দামটা কত? মহিষের দামের 11 গুণ। তাহলে মোষের দাম যেটা হবে তার সঙ্গে 11 গুণ। তাহলে মোষের দাম কত? মহিষের দাম এখানে তোমাকে বলে দিয়েছে একটি মহিষের দাম 889 টাকা। তাহলে মহিষের দাম কত? 889 টাকা। তাহলে মহিষের দাম কত? 889 ইন্টু 11। ঘোড়ার দাম কত? মহিষের দামের 11 গুণ। তাহলে মোষের যেটা মহিষের যে দাম সেইটার সঙ্গে 11 গুণ। তাহলে বলতে হলে একটি ঘোড়ার দাম কত, ঠিক আছে? তাহলে ঘোড়াটির দাম কত হবে? তাহলে এটা গুণ করলি ঘোড়ার দাম বেরিয়ে পড়লো। বুঝা গেল? আমরা বুঝতে পারলাম। বলছে একটা ঘোড়ার দাম একটা মহিষের দামের 11 গুণ। অঙ্কটা ভালো করে পড়বে। ঘোড়াটার দাম যে কোনো জিনিসের হিসেব করবে যে একটা পেনের দাম একটা পেন্সিলের 2 গুণ, দামের 2 গুণ। মানে একটা পেন ঠিক আছে? একটা পেন্সিল পেনটা বলছে একটা পেনের যা দাম এই পেন্সিলের যা দাম তার থেকে 2 গুণ বেশি। এই পেন্সিলটা 2 গুণ এই পেনের দাম বেশি। তাহলে পেন্সিলটার দাম তোমাকে আমি বলে দিচ্ছি 3 টাকা। পেন্সিলটার দাম কত? এটা হচ্ছে পেন্সিলের দাম। ধরো পেন্সিলের দাম কত এখানে তোমার সুবিধা হবে। পেন্সিলটার দাম হচ্ছে ধরো নাও 3 টাকা। তাহলে পেনটার দাম কত? তাহলে 3 দুগুণে 6 টাকা। বলছি পেন্সিলটার দামে 2 গুণ। তাহলে পেন্সিলটার দাম কত? 3 টাকা। যদি পেন্সিল দাম 3 টাকা হয় তাহলে পেনটার দাম কত হবে? 6 টাকা। কারণ 3 পেন্সিলের 2 গুণ। পেন্সিলের 2 গুণ কি দাম? পেনের দাম। তাহলে পেন্সিল ঠিক আছে। পেন্সিল ইনটু 2, পেন্সিল গণিত 2 সমান পেনের দাম। ঠিক লিখেছি। মহিষের দাম গণিত 11 সমান হচ্ছে কিসের দাম? ঘোড়ার দাম। আমি অঙ্কটা করে দিলাম না, ভাষা তোমরা কি দেবে ঠিক এরকম লিখবে। এখানে কি করতে হবে? ঘোড়ার মূল্য। প্রথমে কি লিখবে তোমরা? ঘোড়ার মূল্য প্রথমে লিখবে। ঘোড়ার মূল্য, ওকে? ঘোড়ার মূল্য লিখে দিয়ে আবার লিখবে ঘোড়ার দাম, মহিষের দাম। এইটা ঘোড়ার দাম তোমরা কিছু জানো না। ঘোড়ার দাম আমি কি জানি? ঘোড়ার দাম আমি জানি না। জিজ্ঞাসা চিহ্ন দিলে আমার ঘোড়ার দামটা বের করতে হবে। মানে জিজ্ঞাসা চিহ্ন মানে কি? এখানে তোমরা কি লিখবে? ঘোড়ার দাম সমান কত, এটা তোমরা লিখে নেবে। এবার মহিষের দাম এইটা। এবার ঘোড়ার দাম বের করছো। মহিষের দাম গণিত 11 গুণ সমান এইটা টাকা।
এত গুণ সমান এত টাকা, মানে এইটা গুণ সমান টাকা, এইটা গুণ করলে যেটা বের হবে, এইটার সঙ্গে 11 গুণ করে যেটা বের হবে সেটাই হবে তার ঘোড়ার দাম। লাস্টে তোমরা লিখবে যে একটি মহিষের দাম এত টাকা হলে 890 টাকা হলে একটি ঘোড়ার দাম কত, তাহলে লিখবে একটি মহিষের দাম এত টাকা হলে একটি ঘোড়ার দাম হবে এত টাকা। ওকে, এই ঝ পর্যন্ত থাক, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো। যদি পরের দিন ভিডিও করি তাহলে বাকিগুলো পরের দিন বোঝাবো। তোমরা এই ভিডিওটা দেখবে, আগে দেখে এই অঙ্কগুলো করবে। একের দাগে ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো করো প্র্যাকটিস, দুইয়ের দাগে ক থেকে ঝ, দুইয়ের দাগে ক থেকে ঝ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এই হোমওয়ার্কগুলো এখানে করবে, এই হোমওয়ার্কগুলো আমি লিখে দিচ্ছি এখানে, কি করবে ওই হোমওয়ার্ক কি থাকছে, হোমওয়ার্কটা দেখে নেবে 42 আর 43 পাতায়। হ্যাঁ, একের দাগের গুলো করবে, আর দুইয়ের দাগে একের দাগের গুলো অভ্যাস করো, একের দাগের গুলো করো, আর দুইয়ের দাগের ক থেকে ঝ পর্যন্ত, প্রথমে ক থেকে ঝ পর্যন্ত করো, সরি ক থেকে ঝ পর্যন্ত এটা করো। ঠিক আছে, তারপরে আমি এটা আবার এটা নিয়ে তারপর একটা আলোচনা করবো। আর আগের দিন এক গার্জেন আমাকে বলেছিল যে স্যার আগের পাতার অঙ্কটা বুঝিয়ে দিতে, কিন্তু তখন আর সময় ওঠেনি। একটা অঙ্ক ছিল এরকমই, যাই ওটা আমি এর পরের দিন ভিডিও বুঝিয়ে দেবো। আজকে এই বিষয়ে অনেক সময় চলে গেল, এর পরের দিন ওই অঙ্কটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা খেয়াল ছিল না, যাই হোক ওটা আমার মনে ছিল, মাথায় ছিল, তাও সে সময় পাইনি, মানে সামনে যেহেতু পরীক্ষা চলে এলো, এক্সামে সময় হলো না। তা যাই হোক, এবার আমি পরে ভিডিওটা ওর সঙ্গে একটা অ্যাটাচ করে দেবো। ওকে, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।